হ্যালো মাই স্টুডেন্টস, আমি এখন একটা দেখো ইংলিশের পেজ নিয়ে এসেছি। এটা ক্লাস 5-এর বাটারফ্লাই থেকে লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি। দেখো এখানে কোশ্চেন আনসারগুলো আমি আলোচনা করব। আগে প্যাসেজটা পড়ে দিচ্ছি। দেখো আমি প্যাসেজটা পড়ছি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একদা একটা বানর একটা নদীর তীরে বাস করত। এটা অতীতের ঘটনা। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। ঠিক রাইট মানে হচ্ছে ঠিক মাঝখানে, ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, একটা ছোট্ট দ্বীপ ছিল নদীর মাঝখানে, উইথ মেনি ফ্রুট ট্রিজ, এবং সেই দ্বীপে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, আর সেই গাছগুলিতে খুব রসালো এবং মিষ্টি ফল ধরেছিল। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক মানে হচ্ছে নদী থেকে কিছুটা, ওই নদীর তীর থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক, সেখানে ছিল, হিউজ মানে হচ্ছে একটা বড় পাথর ছিল, ইন দ্য রিভার, নদীর মধ্যে। এ পার্ট অফ ইট মানে ওই পাথরের একটা অংশ, ওয়াজ অ্যাভাব ওয়াটার, জলের ওপরে ছিল, কিছুটা জলের নিচে ছিল, কিছুটা জলের উপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশাস ফ্রুটস দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক। একদিন অ্যাট্রাক্টেড মানে হচ্ছে আকৃষ্ট হয়ে, বাই দ্য ডেলিশাস ফ্রুটস, ওই সুস্বাদু ফলগুলির দ্বারা আকৃষ্ট হয়ে বানরটা কী করলো, জাম্পড, লাফ দিল, টু রিচ দ্য রক, ওই পাথরটিতে পৌঁছানোর জন্য। অ্যান্ড ফ্রম দেয়ার, তারপর ওই পাথর থেকে লিফট অন টু দ্য আইল্যান্ড, ওখানে সে যে ছোট্ট দ্বীপটা ছিল, ওই পাথর থেকে আবার দ্বীপে চলে গেল বানরটা। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। তো বলছে এই কাজটা খুব বেশি কঠিন ছিল না, সে নিজে নিজেই বলল। নট সো ডিফিকাল্ট, এটা খুব শক্ত বা কঠিন কাজ নয়। হি সেড টু হিমসেলফ, বানরটি নিজে নিজেই বলল। সুন, শীঘ্রই, হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। এনজয়িং মানে যেখানে উপভোগ করা বা খাওয়া, সে ওই গাছগুলি থেকে মিষ্টি ফলগুলি খেতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার। হার্ডলি মানে হচ্ছে সবসময় নেগেটিভ সেন্সে হয়, মানে ওখানে আর কোনো প্রাণী ছিল না বললেই চলে। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার, অন্য কোনো জীবজন্তু ওখানে ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, সুতরাং ওখানে তার কোনো বিপদও ছিল না, যেহেতু সে একা ছিল, খুব নিরাপদই ছিল। হেন্স, তাই, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। তো বানরটি ঠিক করলো, ডিসাইডেড মানে সেখানে ঠিক করলো বা সিদ্ধান্ত নিল, টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, যে সে ওই দ্বীপটিতে প্রত্যেক দিনই আসবে ফল খেতে। তো অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। তো ওই নদীটির তীর থেকে কিছুটা দূরে এ বিগ ক্রোকোডাইল, একটা বড় কুমির বাস করত, উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সাথে। ওয়ান ডে, একদিন, হি নোটিসড, একদিন ওই কুমিরটি লক্ষ্য করলো, দ্য মাঙ্কি, মাঙ্কিটিকে, ক্রসিং দ্য রিভার, নদীটা পার হতে, ওইভাবে যে লাফ দিয়ে প্রথমে পাথর থেকে দ্বীপে যাচ্ছে, এইটা কে লক্ষ্য করলো না, ক্রোকোডাইলটি লক্ষ্য করলো। ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে। দেখো ইউনিক ওয়ে বলতে বোঝাচ্ছে অদ্বিতীয়, যার কোনো দ্বিতীয় নেই, অতুলনীয় পদ্ধতিতে, মানে এইরকম একটা চমৎকার পদ্ধতিতে যে ও যাচ্ছে, সেটা কে লক্ষ্য করলো, ক্রোকোডাইলটা লক্ষ্য করলো। এরপর আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। হোয়াট ওয়াজ ইন দ্য মিডল অফ দ্য রিভার, তাহলে আনসারটা হবে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ ইন দ্য মিডল অফ দ্য রিভার। আনসার হয়ে গেল। আচ্ছা, এরপরে দ্বিতীয় কোশ্চেনটা বলছে, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। মাঙ্কির কাছে আকর্ষণীয় জিনিস কী ছিল ওখানে, অ্যাট্রাকটিভ কী ছিল? তাহলে আনসারটা হবে, দ্য ডেলিশাস ফ্রুট অফ দ্য আইল্যান্ড
ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি। ঠিক আছে, এরপর দেখো হোয়াট ডিড দ্য মাঙ্কি ডিসাইড, মাঙ্কি কী ঠিক করলো। দেখো নিচের দিকে চলে এসো, এখানে পেয়ে যাবো দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে, হয়ে গেল আনসার। নেক্সট বলেছে হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, মানে হচ্ছে ওই নদীর দ্বীপে মাঙ্কিটির কোনো বিপদ ছিল না কেন। তাহলে আমরা জানি দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার, সেখানে কোনো অন্য প্রাণী ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তার সেখানে কোনো বিপদ ছিল না, হয়ে গেল আনসার। তোমরা এখান থেকে লিখে দিতে পারো। বেশ, এরপরে চলে যাচ্ছি আমি, দেখো বিয়ের এখানে ম্যাচ করতে বলেছে। আইল্যান্ড হচ্ছে কি, ডান দিকে শেডটা দেখো, এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস, এক টুকরো জমি যার চারপাশে চারিদিক জল দ্বারা বেষ্টিত, তাকেই বলা হচ্ছে আইল্যান্ড। দুয়েরটা বলেছে অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভটা হবে চার্মিং, আকর্ষণীয়, সুন্দর, মনোরম, আকর্ষণীয়। 3 নম্বর বলেছে ইউনিক, ইউনিক বলেছে ওয়ান অফ ইটস কাইন্ড, এর কোনো দ্বিতীয় হয় না, অদ্বিতীয়, ইউনিক, হয়ে গেল। তাহলে ইউনিকটা হচ্ছে বিয়েরটা, আইল্যান্ড হলো সি, আর অ্যাট্রাকটিভ হলো এ। এরপর দেখো ট্রু ফলস, দ্য মাঙ্কি লিভড অন অ্যান আইল্যান্ড, বলছে মাঙ্কিটি একটা দ্বীপে বাস করতো, এটা ভুল, তাহলে এটা ফলস হবে, কারণ আমরা জানি যে মাঙ্কি প্রথমেই লেখা আছে লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, এটা নদীর তীরে বাস করতো, তাহলে এটা ফলস হলো। এ পার্ট অফ দ্য রক ওয়াজ অ্যাভাব ওয়াটার, ওই পাথরটির একটা অংশ জলের উপরে ছিল, হ্যাঁ এটা ঠিকই, এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাভাব ওয়াটার, এটা ট্রু হবে। দ্য ক্রোকোডাইল লিভড উইথ হিজ প্যারেন্টস, এখানে বলেছে ক্রোকোডাইলটি তার বাবা মায়ের সঙ্গে বাস করতো, না এটা ভুল, কারণ আমরা জানি ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, সে ক্রোকোডাইলটি মানে কুমিরটি তার স্ত্রীর সাথে বাস করতো। এরপর গ্রামারে চলে যাচ্ছি, দেখো বলেছে রিনা সিংস এ সং, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, তাহলে রিনা সিংস এর সং, এটা আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, কারণ রিনা হচ্ছে কর্তা, সিংস দেখো ভার্বের সাথে এস যোগ হয়েছে, কিন্তু আমাকে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে এখানে সাহায্যকারী ভার্ব আমরা জানি যে কর্তার পরে অ্যাম, ইজ, আর এর মধ্যে একটা নিতে হয়, তাহলে রিনা এখানে কর্তা, তাহলে এরপরে আমাকে ইজ নিতে হবে, তাহলে রিনা ইজ, তারপর সিং এই ভার্বটার সঙ্গে আইনি যোগ করতে হবে কন্টিনিউয়াস টেন্স, এটাই নিয়ম। তাহলে কর্তা তারপরে ইজ হলো, এরপর রিনা সিং এর সঙ্গে আইনি যোগ করবো, তাহলে আনসারটা হবে রিনা ইজ সিঙ্গিং এর সং, রিনা একটা গান করিতেছে। এরপর দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে এটাকে, এটা আছে দেখো এইটা প্রীতম ইজ রাইটিং এ লেটার, তাহলে আমরা এখনই দেখলাম যে ইজ থাকবে, আইনজি থাকবে, এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে গেলে ইজ থাকবে না। প্রীতমের পর আমরা রাইটিং এইটার যে প্রেজেন্ট ফর্ম ভার্বটার রাইট এই ভার্বটাকে নেব, আর প্রীতম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য রাইটের সঙ্গে এস যোগ করব, তাহলে প্রীতম রাইটস এ লেটার, হয়ে গেল আনসার। তারপরে দেখো হি কমপ্লিটেড দ্য টাস্ক, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, কারণ কমপ্লিটেড হচ্ছে সেকেন্ড ফর্ম, কর্তার পরে সেকেন্ড ফর্ম বসেছে ভার্বের, তাহলে এটাকে পাস্ট পারফেক্ট করতে গেলে আমরা জানি যে কর্তার পরে হ্যাড বসাতে হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে, আর কমপ্লিটেড এটা সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম একই রকম, তাহলে আমরা আনসারটা হবে কি হি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, দেখো হ্যাড নিয়েছি আর কমপ্লিটেড থার্ড ফর্ম একই রূপ, সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম একই রূপ, তাহলে হয়ে গেল আনসার হি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক। এরপরে দেখো ইয়োর আনসার ইজ কারেক্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে, ইজটা ওয়াজ করে দিলে হয়ে যাবে, ইজ মানেই কিন্তু কন্টিনিউয়াস টেন্স নয়, ইজের পর ভার্বটা আইএনজি থাকতে হবে, আর এখানে ইজটা মেন ভার্ব, তেমন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে আমাদেরকে করতে হবে ওয়াজ করতে হবে, ইয়োর আনসার ওয়াজ কারেক্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। এরপর দেখো বলেছে এ, অ্যান আর দি বসাতে হবে, তাহলে দেখো অমল হ্যাড সিন, তাজমহলের আগে দি বসবে, তারপর মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান হবে, এইচের উচ্চারণ সাইলেন্ট আছে, এইচের উচ্চারণ না হলে আমরা জানি অ্যান বসে, তারপরে হি গেভ মি, দেখো ওয়া ভাওয়েল দিয়ে শুরু হলেও এখানে কিন্তু এ বসবে, যেমন ইউনিভার্সিটির আগে এ বসে, ওয়া বা ইউ ভাওয়েল
সাউন্ড যখন ওয়া বা ইউ হয় তখন কিন্তু তাদের আগে এ বসে। তাহলে হি গেভ মি এ 1 রুপি নোট, যেমন ওয়ান আইড ডিয়ার, আই শ এ ওয়ান আইড ডিয়ার, এরকম ক্ষেত্রে এগুলো এ বসে। ওয়া উচ্চারণ হলে বা ইউ এর উচ্চারণ ইউ হলে এ বসে। তারপরে দেখো প্রিপোজিশন বসাতে হবে অ্যাপ্রোপ্রিয়েট। এরপর যে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল হবে, টেবিলের নিচে ঘুমাচ্ছে। কিপ দ্য চক অন দ্য টেবিল হবে, চকটা টেবিলের উপর রাখতে বলছে। তারপর গিভ দিস লেটার টু ইয়োর ক্লাস টিচার, এই চিঠিটি তোমার ক্লাস টিচারকে দিতে বলছে, তাহলে টু হবে এটা। তাহলে আজ এখানেই রাখলাম, সবাই ভালো থেকো।